কাজ শেষ? সবকটাকে হিজড়া কমিটির সদস্য বানিয়ে দিয়েছি। এখন থেকে নিজেরাই মেয়ে হয়ে ঘুরবে। কথাটা বলে হাসে ফাহাদ। ইনায়া আর নিধি চোখ বেরিয়ে আসার উপক্রম হয়েছে। এই দুই ভাই সাংঘাতিক, এরা সন্ত্রাসীদেরও হার মানাবে। নিধি ভয়ে ভয়ে ফাহাদের দিকে তাকায়। এই লোকের হাসি খুশি মুখের আড়ালে এমন ব্যক্তি লুকিয়ে আছে তার জানা ছিল না। সেদিনের পরে আজ 15 দিন পেরিয়ে গেছে। ইনায়া প্রথম কয়েকদিন করিম ভিলায় ছিল। সেখানে থাকাকালীন তার সময় মোটামুটি ভালোই কেটেছে। মিনারা বেগম ইনায়াকে জায়ান প্রসঙ্গে কোনো কথা জিজ্ঞেস করেননি। ইনার অনেক সেবা যত্ন করেছেন তিনি। জায়ানও তার সামনে খুব কম এসেছে। ইনায়াও তাকে ইগনোর করেছে, কিছুটা রাগ কিছুটা অভিমান। তারপর সানিয়ার সাথে নতুন ফ্ল্যাটে উঠেছে ইনায়া। ক্লাস কোচিং এইসব পার করে দিন কাটছে তার আপাতত। আজ অফ ডে। ইনায়া একটা ক্যাফেতে এসেছে সোহানা মির্জার সাথে কথা বলতে। হঠাৎ জরুরি তলব করায় ইনায়া একটু ভয়ে আছে। সাদা চুড়িদার পরা অসম্ভব সুন্দরী মেয়ে ইনায়া, যার মুখে হালকা ঘামের রেশ, চুলগুলো বাতাসে উড়ছে। সোহানা মির্জা হাসলেন। প্রথমেই সোহানা ইনায়ার পড়াশোনার চাকরি এইসব নিয়ে কথা তুললেও হঠাৎ করে কথার মোড় ঘোরান তিনি। শান্ত গম্ভীর গলায় ইনায়াকে জিজ্ঞেস করলেন, অতীত ভুলতে পেরেছো না, কি আরও একটা সুযোগের অপেক্ষা করছো? তুমি এই প্রশ্ন করছো মামুনি? আমি ভেবেছিলাম তুমি বুঝবে আমায়, তা তো দেখছি হলো না। তোমাদের এই ছন্নছাড়া জীবনে কি আছে? তাকে মাফ করে আসন্ন ভবিষ্যৎ সুন্দর করলে দোষ কি? ইনায়া গম্ভীর মুখে কফির কাপের দিকে তাকিয়েছিল। সোহানা মির্জার কথায় তার দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে। স্বপ্ন কল্পনায় সুন্দর জানো তো। নাভানের সাথে 9টা মাসের সংসার কল্পনায় থাকুক, বাস্তবে তা আমায় দিয়ে সম্ভব নয়। জানি সে পাপ করেছে, মহাপাপ। এখন কি তাকে ক্ষমা করতে পারবি না? জীবনটা সুন্দর হতো। মায়ের মন তো বারবার ক্ষমা করতে মনে চায়। ইনায়া দীর্ঘশ্বাস ফেলে ক্যাফের জানালা দিয়ে বাইরে তাকায়। ভবিষ্যৎ আসলেই সেটাতে কি লেখা আছে জানা নেই তার। হতে পারে ভালো, আবার যাতনায় মরিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সোহানা মির্জার দিকে ফিরে ইনায়া ম্লান কণ্ঠে বলে ওঠে। সোহানা কথাটা বলে ইনায়ার দিকে তাকালো। সে অন্য ভাবনায় মগ্ন যেন। কেটে গেল কিছুক্ষণ। তারপর আচমকা ইনায়া শান্ত গলায় বলতে লাগলো, ওনার আমার প্রতি কোনো আগ্রহ ছিল না কখনোই। বিয়ে করে সেদিন সে কানাডায় ফিরে গিয়েছিল, সেদিন আমি নামক অচেনা মেয়েটাকে চিরদিনের জন্য স্মৃতি থেকে মুছে দিয়েছিল। আর আমরা দুজনেই ঝুলে রয়েছিলাম বিবাহ নামক সম্পর্কে, যে সম্পর্কে কোনো প্রাণ ছিল না, যা ছিল শুধুমাত্র নামের। ছিল না কোনো স্বামী স্ত্রীর ভালোবাসা, না কম্প্রোমাইজ, না ছিল মান অভিমান। বাবা মা বেঁচে থাকলে হয়তো নাভান যাওয়ার পরের দিনই তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যেত আমার। স্বামী ছাড়া এই নামের 9 মাসের সংসার হতো না হয়তো। ইনায়া কথাগুলো বলে সোহানার দিকে তাকালো। তার চোখ ঝোড়া ছলছল করছে। ইনায়া হেসে উঠে বাকি কথাই গেল। কেমন লাগে যখন একটা মেয়ে তার স্বামীকে অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে দেখে? যেটা তার প্রাপ্য সেটা অন্য মেয়েকে তার স্বামী দিয়ে দিবে? কি করে মানা যায় সেটা? আমি মানলাম সে পরিস্থিতির দায়ে পড়ে এমন হয়েছে, তবু তাকে মাফ করে দিতাম, কিন্তু বিয়ের পরে সে আমার কোনো সম্মান রাখেনি। আমি তার কাছে অচেনার মতো ছিলাম। অদিতির সাথে ধোকার পরেও তার আমার কথা মনে পড়েনি। বিডিতে এসেছিল আমায় মুক্ত করতে সে। আমি তার কাছে সর্বদাই সেকেন্ড অপশন হিসেবে ছিলাম, যা আমার কাছে খুব জঘন্য ব্যাপার। মানতে পারবো না আমি আর তাকে, পারবো না আমি মানতে। তাই তো মুক্তি দিয়ে দিয়েছি। তাকে বলো সুন্দরভাবে জীবনটা গুছিয়ে নিতে। আমি তার ভালোবাসা নই, হয়তো মায়ায় জড়িয়ে আছি, যা আস্তে আস্তে কেটে যাবে। সোহানা মির্জা থমকালেন। মাতৃত্বের টানে ইনার কষ্ট কি করে ভুলতে পারলেন তিনি? স্ত্রী হিসেবে ইনার অসম্মান সবার কাছে লাঞ্ছিত। এসব কি ভোলা সম্ভব? ইনার চোখের দিকে তাকিয়ে দেখলেন, সে তো বলেছিল ইনার পাশে সবসময় থাকবেন। তাহলে? সোহানা হ্যান্ডব্যাগ হাতে নিয়ে দাঁড়ালেন। কান্নারত চোখে ইনায়ের দিকে তাকিয়ে মুস্কি হেসে বললেন, জায়ান ভালো ছেলে, তোমাকে ভালো রাখবে। ভালো থেকো তুমি। বলেই সোহানা স্থান ত্যাগ করলেন। ইনায়া আর কিছু বলল না। কিছুক্ষণ পরে সেও বেরিয়ে এসে রিস্কায় উঠে। দুপুরের রোদ ঠিক মাথার উপরে। ইনায়া ঘেমে যাওয়ার মুখটা মুছে নেয়। নাওয়ানের কথা মাথায় আসতেই সে দীর্ঘশ্বাস ফেলে। কবুলের জোরে তার প্রতি মায়া ভালোবাসা সে শেষ করে এসেছিল মির্জাবাড়ি ছাড়ার সাথে সাথে। যে পথে পথভ্রষ্ট হয়েছিল সে পথে আবার নতুন করে পড়বে না সে। ইনার ভাবনার মাঝেই নিজের সেই জায়গায় এসে থামে রিস্কা। ইনায়া নেমে ভাড়া মিটিয়ে 4তলা বাড়িটার দিকে এগিয়ে যায়।
দোতলার 3 রুম বিশিষ্ট ছোট্ট একটা ফ্ল্যাটে উঠেছে তারা। ইনায়া 3বার ডোরবেল বাজাতেই রোগাসোগা শরীরের একটা মেয়ে দরজা খুলে ইনায়াকে দেখে সে হাসলো। ইনু, মায়াজান, কেমন কাটলো দিন? খুব মিষ্টি। তোমার দিন কেমন ছিল রায়া? ইনায়ার কথায় মেয়েটা মুখ গোমরা করে ছোট্ট ড্রয়িং রুমে আসে। ইনায়াও তার পেছনে এসে ছোট্ট সোফাটিতে বসে পড়ে। রায়া সানিয়ার বেস্ট ফ্রেন্ড, ওরা তিনজনই একসাথে থাকে। রায়া গোমরা মুখেই ইনায়াকে বলে ওঠে, খুব বোরিং ছিল আমার আজকের দিন। জানোই তো আমার কপালে কোনো লাকি ডে নাই। ইনায়া ইশারায় বোঝালো সানিয়ার কথা। রায়া মুখটা দুঃখী ফেস করে ফিস ফিস করে বলে, তার প্রেমিক ধলার সাথে কথা বলছে। তুমি যাওয়ার সময় যেমন যে পজিশনে দেখে গিয়েছিলে তেমনই আছে। ইনায়া সামনের টেবিলে রাখা পানির গ্লাস নিতে নিতে জিজ্ঞেস করে, সানিয়া কি জানে তুমি আর আশিককে ধলা বলো? রায়া মুখ বাঁকিয়ে ওঠে, বলবো না তো কি, পুরাই চাইনিজ। এই ভুলবশত বাংলাদেশে ডাউনলোড হয়ে গেছে। কে ডাউনলোড হয়েছে? হঠাৎ সানিয়ার আগমনী রায়া চমকায়। ভোলানো হাসি দিয়ে কথা ঘোরায় সে। তোর কথা শেষ? ব্রেকফাস্ট করবি তো? এখন অবশ্য লাঞ্চের সময়, তুই ব্রেকফাস্ট করে নে। সানিয়া কুটিল দৃষ্টিতে রায়ার দিকে তাকিয়ে থাকে। ইনায়া হেসে ওঠে। রায়ার মুখ আপাতত বন্ধ। সানিয়া রায়াকে রেখে ইনায়ার দিকে তাকিয়ে খোঁচা মেরে বলে, बाहर जाकर देखो, तुम्हारा दीवाना खड़ी है, कब तब से इंतजार में है। ইনায়া ভ্রুকুটি কুঞ্চিত করে রায়া সানিয়ার দিকে একবার তাকিয়ে বারান্দায় চলে যায়। তখনই তার নজর পড়ে নিচে গাড়িতে হেলান দিয়ে থাকা জায়ানের দিকে, যে তার দিকেই শান্ত নজরে তাকিয়ে আছে। ইনায়া হকচকালো না, কারণ এখানে আসার পর এটা নিত্যকার ঘটনা। ইনার দৃষ্টি জায়ানের দিকে রেখেই ফোন বের করে জায়ানকে কল করে। জায়ানও রিসিভ করে, তার নজরও ইনায়ের দিকে। কি চাই? আজ আবার নতুন বাহানা নিশ্চয়ই। জায়ান বাঁকা হাসলো, ছোট বাঁকিয়ে মৃদু স্বরে বলে ওঠে, বোকা হরিণী, তোমাকে দেখার জন্য আমার বাহানার দরকার পড়ে না। নাম শুনলে তুমি নিজেই আমার কাছে চলে আসবে। ইনায়া থমকালো। কথা সত্ত্বেও জায়ানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, ফোন রাখছি আমি, আপনি যান এখান থেকে। দাঁড়াও, ব্যাগটা গুছিয়ে জলদি চলে আসো। কেন? ইনায়া অবাক স্বরে জিজ্ঞেস করলো। জায়ান দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, সপ্তাহখানিক সময় আছে তিথির বিয়ের, সেটা কি ভুলে গেছো? ইনায়া মুখ দিয়ে উচ্চারণ করলো যেন। তার মনেই ছিল না তিথি গতকালকেও কল দিয়ে বলেছে তাড়াতাড়ি চলে আসতে। ইনায়া জায়ানকে সহসা বলে ওঠে, আপনি চলে যান, আমি বিয়ের 2 দিন আগে ঠিক পৌঁছে যাব। উত্তরটা পছন্দ হলো না জায়ানের। সে অত্যন্ত গম্ভীর গলায় বলে, তুমি কি চাইছো আমি নিজে এসে তোমাকে রেডি করে নিয়ে যাই? তাহলে ঠিক আছে, আমি আসছি। একদমই না, আমি আসছি। কথাটা বলে ফোনটা ধপ করে কেটে দিল ইনায়া। হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ল সে। জায়ান হাসলো, খোলা আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, তোমার আমার দূরত্ব শীঘ্রই ঘুঁচতে চলেছে, সেদিন বেশি দূরে নেই। সকাল থেকে নিধির মেজাজ তুঙ্গে। ফাহাদকে সে নানাভাবে বলছে তাকে বাড়িতে দিয়ে আসতে, কিন্তু ফাহাদ তার নাকচ করে দিয়েছে। নিধির কোনো বিশ্বাস নাই, বাড়িতে গেলে বদলে যেতে তার একটুও সময় নেবে না। তিথির বিয়ে নিয়ে বাড়ির সবার মধ্যেই প্রচুর ব্যস্ততা। মিনারা বেগম নিঃশ্বাস ফেলবার সময় পাচ্ছেন না। তার মধ্যে আত্মীয় স্বজন সব বিয়ের 4 দিন আগেই চলে আসবে। ফাহাদের এমন হুট করে বিয়ে করার বিষয়টা কি করে সামলাবেন তিনি, এটা নিয়েও দু কথা শুনিয়ে দিয়েছিলেন নিধিকে। সে থেকেই পাগল নিধির পাগলামি আরও বেড়েছে। সে এখন বাড়ি যাবেই। নিধির পরনে একটা জাম কালারের সিলভার স্যুট। ফাহাদ তাকে জিন্স শার্ট পরতে নিষেধ করে দিয়েছে। একগাদা শপিং করে এনেছে নিজের পছন্দ মতো। ফাহাদ 2 দিনের জন্য শহরের বাইরে যাবে, একটা ইম্পর্ট্যান্ট একটা কাজের জন্য। না গেলেই নয়। সাদা পাঞ্জাবি পরে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে ফাহাদ। নিধি তার পেছনে এসে দাঁড়িয়ে বাজখাই গলায় জিজ্ঞেস করে, আমাকে দিয়ে আসবেন না বাড়ি? যেটা সম্ভব না সেটা নিয়ে বারবার কথা বলা পছন্দ করি না আমি। নিধি রেগে ফাহাদের সামনে এসে দাঁড়ালো। রাগে লাল মুখটা আরও লাল হয়ে আছে। আমাকে জোর করে কতদিন বেঁধে রাখবেন? যতদিন নিঃশ্বাস চলবে ততদিন। নিঃশ্বাসটা যদি বন্ধ করে দিই? তবে ভূত হয়ে ফিরে আসব। খুবই শীঘ্র। নিধি রাগান্বিত হয়ে ফাহাদের বেশভূষা দেখে শুধালো, খুবই জঘন্য। আপনি কোথাও যাচ্ছেন? জরুরি কাজে 2 দিনের জন্য বাইরে যাচ্ছি। নিধি চমৎকার হাসল, তারপর ব্যঙ্গ করে বলে ওঠে, আপনারা জরুরি কাজ, নিশ্চয়ই কারোর ক্ষতি করতে যাচ্ছেন। যাই হোক, 2 দিন আরামে থাকতে পারবো।
ফাহাদ সরু চোখে নিধির দিকে তাকিয়ে থাকলো। আলতো পায়ে হেঁটে নিধির নিকটস্থ গিয়ে দাঁড়ালো। হাইটে ছোট বিধায় নিধির মাথা উঠিয়ে ফাহাদের দিকে তাকালো। ফাহাদ আস্তে করে বলে ওঠে, ট্রাস্ট মি, তোমাকে এই 2 দিন আরামে থাকতে দিচ্ছি না। কথাটা বলে ফাহাদ নিধির কোমর জড়িয়ে আরও কাছে আনলো, মিলিয়ে দিল দুজোড়া অস্ত্রদয়। অনুভূতির সাগরে যখন ফাহাদ, নিধি তখন আশ্চর্যের পর্যায়ে। 3 মিনিট সময় অতিবাহিত হওয়ার পরে আবেশে চোখজোড়া বন্ধ করেও হঠাৎ করে চোখ খুলেই নিধি। চোখের কার্নিশ ঘেঁষে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। নিধি জোরে সরিয়ে দেয় ফাহাদকে। তাতেই শান্ত হয়নি নিধি। ফাহাদের বাম গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। ফাহাদ হতবাক হয়ে নিধির দিকে তাকিয়ে, নিধি রীতিমতো কাঁপছে। সে ঠোঁট কামড়ে নিজের কান্না আটকালো। কম্পিত গলায় হুঙ্কার ছেড়ে বলে ওঠে, আর কত জোর করা হবে? আমি নিতে পারছি না আর। আমাকে মুক্তি দিন, মুক্তি চাই আমার। ফাহাদ কতক্ষণ স্তব্ধ থেকে হেসে ওঠে। নিজের ব্যাগ হাতে নিয়ে যেতে যেতে বলে ওঠে, আমি আর ফিরে না আসলে তোমার যাওয়া কনফার্ম। দেখো, দোয়া করো আল্লাহর কাছে যেন না আসি। কথাটা বলে ফাহাদ রুম থেকে বেরিয়ে পড়ল। নিধি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল শুধু। রাস্তার পাশে জনমানবহীন জায়গায় দাঁড়িয়ে জায়ান, ইনায়া। তীব্র গতিতে বাতাসের ঝাপটা এসে গায়ে লাগছে তাদের। গলায় পেঁচানো কালো ওড়নাটা বাতাসের ঝাঁপ দিয়ে চলছে। গধূলির বিকেলের শেষ দিক। পশ্চিম দিকে সূর্য লাল থালার ন্যায়। সেই উত্তাপ লাল আভা ফুটে উঠেছে জায়নের মুখে। ইনায়া দূর দৃষ্টিতে এতক্ষণ তাকিয়েছিল। পাশে জায়নের দিকে ফিরে এসে অতপর শুকনো মুখে জিজ্ঞেস করে, আমরা ফিরবো কখন? আমাকে এতদিন ইগনোর করার কারণ কি জানতে পারি? ইনার গলা শুকালো। নিচু দৃষ্টি রাখলো জায়নের দিকে। কথা এলো না আর। কি জবাব দেবে? এত কিছু হঠাৎ করে হওয়াতে মানতে পারেনি। তবুও জায়নের চোখে দৃষ্টি মিলিয়ে মিনমিন স্বরে বলল, অদিতির সাথে কাজটা ঠিক করেনি আপনি। এটা আমার খুব খারাপ লেগেছে। জায়নের নজরের হেলদোল হলো না। তা ঠিক রেখে গম্ভীর গলায় বলে, এই খারাপটা তোমার সাথেও হতো, বুঝতে পারছো তো? তাহলে তার সাথে আমাদের পার্থক্য কি রইল? জায়ান এবার ইনার কাছে গিয়ে দাঁড়ালো। মুখটা কিঞ্চিত পরিমাণের বাকিয়ে গম্ভীর গলায় বলল, অদিতি কতটা চিপ মেন্টালিটি তোমার জানা নেই। এগুলো ওর কাছে দুধ ভাত। হ্যাঁ, যা ওর মতে হয় তা এখন অমতে হয়েছে, পার্থক্য এটাই। ইনা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। জায়ানও দীর্ঘশ্বাস ফেলে শোধালো, খলিল আমাদের বিরোধী দলের লোক। সে বিয়ে করেনি এখনো। কিছু মেয়েদের পছন্দের সুগার ড্যাডি, আর অদিতিও সেই মেয়েদের একজন। সেদিনের ছেলেগুলোও খলিলের লোক। খলিলকে ধরেই সে এইসব গেম খেলেছিল। এইসব বিস্তারিত তোমাকে পরে বলবো, কারণ কিছু জিনিস এখনো। ইনা আর কিছু জিজ্ঞেস করলো না। একটা মেয়েকে আর কতভাবে ঘৃণা করা যায় জানা নেই তার। নিজেকে, নিজের শরীরকে এতটা সস্তা কেন করে এসব মেয়েরা? ইনার ভাবনার মাঝেই জায়ান তার হাত ধরে। ইনা ভাবনা থেকে বেরিয়ে এসে জায়ানের দিকে দৃষ্টিপাত করে জায়ান এবার মৃদু স্বরে বলে ওঠে, সামনের সপ্তাহে অনেক বড় সারপ্রাইজ আছে তোমার জন্য, রেডি থেকো। ইনা জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো। জায়ান হাসলো। ডুবে যাওয়া সূর্যের দিকে একবার তাকিয়ে বলে ওঠে, দিন খুব নিকটে। যেদিন আমি তোমাকে পেয়ে যাব, সেদিন পৃথিবীতে হয়তো একমাত্র আমিই হব যে বুক ফুলিয়ে পৃথিবীকে জানান দিতে পারবে আমি সবচেয়ে সুখী মানুষ। তিথির আজ মেহেদি ও সঙ্গীত দুটো একসাথেই হবে। অপরদিকে ঈশানেরও সঙ্গীত মেহেদি যার যার বাড়িতে হবে। গায়ে হলুদ আর বিয়ের অনুষ্ঠানের জন্য আলাদা ভ্যানু নির্ধারণ করা হয়েছে। কিছু প্রতিবেশী আর আত্মীয় স্বজনরা মিলে মেহেদির অনুষ্ঠানটা আয়োজন করা। পুরো করিম ভিলা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। জমকালো আয়োজনে চারিপাশে মুখরিত হয়ে আছে। রাজকীয় বাড়ির রূপ যেন আর্টিফিশিয়াল চেরি ব্লসম ফুলের স্তূপে পড়ে গেছে। তিথির পছন্দ অনুযায়ী সম্পূর্ণ ডেকোরেশন করেছে জায়ান। ইনায়া হাতে মেহেদি ডালা নিয়ে মেহেদির স্টেজে যাচ্ছে। একটু পরেই সমস্ত নিয়মকানুন অনুযায়ী অনুষ্ঠান শুরু করা হবে। সাথে জায়ানের এক খালাতো বোন পিহু। মিনারা বেগমের আপন বলতে এক ভাই আর বোন আছে। তাদের সামনে ইনায়াকে জায়ানের ফুফুতো বোন হিসেবে পরিচয় করে দেয়া হয়েছে। সবাই নিধিকে নিয়ে কোনো কিছুই বলেনি, সবটা তাদের জানা। ইনা স্টেজে ডালাটা রেখে পেছনে ফিরতে জায়ানের দিকে চোখ গেল, যে ম্যানেজমেন্টের লোকদের সাথে কথা বলছে। ইনা অবাক হলো জায়ানকে দেখে। আজকের দিনেও এই লোক কালো পাঞ্জাবি পরে ঘুরছে। আজকের ড্রেস কোড সবুজের মধ্যে রাখা হয়েছে। সবাই কালার মিল রেখে ড্রেস পরেছে, কিন্তু এই লোক। ইনা পিহুকে সবটা বুঝিয়ে দিয়ে জায়ানের দিকে যায়। জায়ান লোকটাকে বিদায় দিয়ে পিছনে ফিরতেই ইনায়াকে দেখল। ইনায়ার পরনের সবুজ সিলভার কোট। জায়ান হাসল। কি অপরূপ সাজে সেজেছো তুমি অপরূপা।
ফ্লার্ট করা বাদ দিন। জায়নের হাসি আরো চওড়া হলো। ইনায়ার মুখে হালকা রাগের আভাস। ঝলমলে আলোয় উজ্জ্বল পরিবেশে জায়নের হাসি তার কাছে বিরক্ত ঠেকল। সে গম্ভীর গলায় শুধালো, আপনি কি শোক পালন করছেন? আজকের দিনেও কালো পড়তে হবে? কেন? কোথাও লেখা আছে বোনের বিয়েতে কালো পড়তে নেই? ইনফ্যাক্ট সবার উচিত বিয়েতে আমার মতো কালো পরে শোক পালন করা। জায়নের কথায় ইনিয়া রাগল বেশ। এটা কোনো কথা? ইনিয়া শান্ত অথচ গম্ভীর গলায় বলে ওঠে, বিয়ের দিনও যেন এসব না দেখি। অসহ্য সন্ত্রাসী একটা। জায়ন কোনো উত্তর দিল না, যার মানে সে কালোই পড়বে। ইনিয়া আর কিছু বলল না। এই লোকের সাথে কথা বলা পুরোটাই বেকার। সে পিছু ফিরে যেতে নিলে জায়ন মুস্কি হাসি দিয়ে বলে উঠল, তুমি আমি একই সুতোয় বাঁধা, ডোর টানলে এক তো হবই হরিণী। তোমার জীবনটা এই সন্ত্রাসীতেই বাঁধা, সহ্য না করে যাবে কোথায়? ইনিয়া জবাব না দিয়ে চলে গেল। হন্তদন্ত পায়ে ছড়িয়ে বাড়িতে ঢুকে তিথির কাছে গেল। জায়ান ইনার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে। সামনে তাদের দিনগুলো হয়তো ভালো যাবে। আচমকা জায়ানের ফোন বেজে ওঠায় জায়ান শোরগোল থেকে দূরে সরে গিয়ে দাঁড়ায়। ফোন বের করলেই দেখতে পায় জলজল করছে ফাহাদের নাম। জায়ান রিসিভ করে জিজ্ঞেস করে, ওদিকের কি খবর? খুবই ইন্টারেস্টিং ভাই। তুই ভাবতেও পারবি না এই মেয়ে কত বড় ড্রামাবাজ। মানে? জায়ান ভ্রুকুটি কুঞ্চিত করল। ফাহাদ অপর পাশ থেকে হেসে বলে উঠল, তার মায়ের কাছ থেকে আমাদের কথা শুনে খুঁজে খুঁজে আমাদের শত্রুর সাথে ভাব মিলিয়েছে। তুই তো জানিস খলিল কেমন। এই মেয়ের ফাঁদে পড়ে সব দিয়ে বসে আছে। খলিলের জোরেই বাংলাদেশে এসে এমন দাপট দেখিয়েছিল। গতকাল জামিনে ছাড়া পেয়েছে অদিতি। এই থানা পাল্টিও কোনো লাভ হলো না। তোর প্রতি অনেক ক্ষোভ মেয়েটার। এখন তার একটাই লক্ষ্য, সেটা হয়তো তুই। এখন কোথায় পালিয়েছে জানা নেই। ফোর্স দিয়ে খোঁজার চেষ্টায় আছি। তোকে সামনে পেলে জানে মেরে দেয়। জায়ান গা দুলিয়ে হেসে ওঠে। কানে ফোন রেখে সিগারেটের ধরায় সে দু এক টান দিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, আমি মানুষটা এমনিতেই ভালো। কেউ যদি দুষ্ট বুদ্ধি দিয়ে আমাকে কাবু করতে আসে তাহলে তার বুদ্ধি দিয়েই তাকে কাবু করব আমি, হোক খারাপ বা ভালো। প্রথমে এই রাস্তা তার দেখানোই। অদিতির বেলায়ও তাই ঘটেছে। আমার প্রাণ ভোমরায় হাত দিতে চেয়েছিল সে। জায়ানের হুঙ্কার মেশানো কথায় ফাহাদ আর কিছু বলে না। সে নিশ্চুপ রয়। খলিলের লোকদের সাথে বেশ ভালো ঝামেলায় পড়েছে ফাহাদরা। সামনে বুঝে শুনে স্টেপ নিতে হবে তাদের। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে এগোতে হবে। মাত্র আর 3 মাস। জায়ান আচমকা জিজ্ঞেস করে, কিন্তু অদিতি খলিলের সন্ধান কি করে পেল? ফাহাদ চুপ রয়। উত্তর মেলে না কারো কাছে। এই মেয়েকে হালকাভাবে ছাড়লে হবে না। নিধি তিথির রুমে বসে আছে। তিথির সাজ প্রায় শেষ। নিধি মুখটা অত্যন্ত গোমরা করে আছে। সে আজকে বাড়ি যেতে চেয়েছিল। তাদের বাড়িতেও সে একটাই মেয়ে, কিন্তু মেয়ের সাহেবের নিষেধ কেউ অবজ্ঞা করতে পারছে না। ফাহাদ আজ 4 দিন হলো 2 দিনের নাম করে শহরের বাইরে আছে। ওখানে থেকেই নিধির ওপর খবরদারি করে যাচ্ছে। তিথির শ্বাস শেষ করে নিধির পানে তাকালো, যে বিষণ্ণ মনে বসে আছে। তিথি শান্ত গলায় জিজ্ঞেস করে উঠল, ভাইয়া কখন আসবে নিধি ভাবি? আমি কি করে জানবো? তাকে আমি কল দেইনি, আর দেওয়ার প্রয়োজনও মনে করছি না। নিধির ধ্যান ভেঙে তিথির দিকে ফিরল। অসম্ভব সুন্দর লাগছে তিথিকে। নিধি মলিন কণ্ঠে জবাব দেয়, সব মেনে নাও, দেখবে তুমি অনেক খুশি থাকবে সব সময়। আর তোমার বাড়ি যাও নিয়ে মন খারাপ তো আমি কালকে বাবাকে বলবো তোমার বাড়িতে দিয়ে আসতে। তিথি দীর্ঘশ্বাস ফেলল। নিধির কাছে গিয়ে বোঝানোর স্বরে বলে উঠল, সত্যি? তোমাকে কথা দিতে হবে, বিয়ের দিন ভেনু থেকে সোজা বাড়িতে চলে আসবে। ভেবে দেখবো। নিধি চমকালো। হাসি দিয়ে জিজ্ঞেস করে। নিধি চওড়া একটা হাসি দিয়ে বলে কথাটা। হঠাৎ ইনার আগমনে নিধি আর তিথি কথা বন্ধ করে। ইনা তিথিকে ধরে মিষ্টি স্বরে বলে ওঠে, তোমায় খুব সুন্দর লাগছে তিথি। তিথি খুশি হলো বেশ। ইনার হাত ধরে উঠে দাঁড়ায় সে। 3 জনই অগ্রসর হয় মেহেদির অনুষ্ঠানে। বিয়ের আমেজ পূর্ণ বাড়ি করিম ভিলা হলেও তার দ্বার প্রান্তে নেই বিশাল বড় মির্জা বাড়ি। আয়োজনে কোনো ত্রুটি নেই বাড়িতে। সবকিছু মনের মতো করেছে নাহিদ মির্জা। আত্মীয় স্বজনরা নিজ নিজ আনন্দে মেতে থাকলেও কোনো আমেজ নেই তাতে। তারপরও বাড়ির সবাই যথেষ্ট চেষ্টা করছে অনুষ্ঠানটা কমপ্লিট করতে। নিপা ও নওয়াজ মির্জা মেহমান আপ্যায়নে ব্যস্ত।
নাইট মির্জাও তাই। আয়শা মির্জা ব্যস্ত আছেন ঈশানের সাথে খুনসুটিতে। বাড়ির বিশাল বড় জমকালো লাউঞ্জ এরিয়ার পাশে ছোট্ট দুটি টেবিল রাখা, একটাতে কিছু ফলের স্তূপ আর অন্যটিতে ভদকার গ্লাস। তার পাশের চেয়ারে নাওয়ান বসে আছে। মেরুন রঙের পাঞ্জাবিতে দারুণ সুদর্শন পুরুষ ঠেকল সে। হাতের গ্লাস থেকে মাঝে মধ্যে অল্প করে সিপ নিয়ে সামনে উদীয়মান থালার মতো চাঁদের পানে দৃষ্টি নিক্ষেপ করে সে। আজ আকাশে চাঁদের পাশে জলজল করছে অগণিত তারা, যাদের দৃষ্টি যেন নাওয়ানের পানে। নাওয়ান হাসলো, চমৎকার দেখালো সেটা, কিন্তু ভেতরের দহন বাইরে বের হলো না। ভেতরের সাথে নাটকীয় খেলায় যেন জিতে রইল নাওয়ান। এ দহন দেখবার মতো নয়, তাকে জিততে দেয়া বড়ই মানা। নিশুতি এই রাতটা কষ্টের সমাহার যেন। পেছনে কারো আভাস পেয়ে নাভান নড়ে উঠল। হাতের গ্লাসটা টেবিলে রেখে পেছন ফিরে তাকায়। সোহানা মির্জা দাঁড়িয়ে আছেন, মলিন মুখ কিছুটা। নাভান হাসলো, ইশারা করলো পাশের চেয়ারটাতে বসতে। সোহানা বসলো ছেলের পাশে। কিছুক্ষণ কাটলো এমনিতেই। এনার কাছে গিয়েছিলে? নাভানের আচমকা প্রশ্নে তার দিকে লক্ষ্য করে সোহানা। নাভানের দৃষ্টি তার দিকেই। সোহানা ঘাবড়ে গিয়েও নিজেকে সামলালেন। হ্যাঁ বোধক মাথা ঝাঁকায় ছেলের দিকে। নাভান গম্ভীর কণ্ঠ স্থাপন করে। কেন গিয়েছিলে? সোহানা মির্জা থমকালেন। নাভানের মুখে চাপা রাগ তিনি বোঝানোর জন্য বললেন, আমি তোমার কথা চিন্তা সোহানা মির্জার কণ্ঠ রুখে গেল নাভানের হঠাৎ হাসিতে। মায়ের পানে তাকিয়ে জোরে হেসে বলে ওঠে, কেন মা, তুমি জানো তো তাকে পাওয়ার যোগ্যতা আমি হারিয়েছি। কিন্তু নাভান, তাকে পাওয়ার আর চাওয়ার অধিকার আমার নেই। আমি সেটা দেখাতে পারি না, কারণ আমি পাপী। সোহানা মির্জা কিছু বলার মতো খুঁজে পেলেন না। মায়ের মন নিজের ছেলের জন্য তিনি বিষয়টা নিচে রাখতে চেয়েছিলেন কি, কিন্তু ইনার সাথে কথা বলে তিনি যেন ধ্যান ফিরে পেয়েছেন আবার। তাই ভুলটা বুঝতে পেরেছেন। আবারও নিস্তব্ধতায় মোড়া হয়ে যায় সময়টা। কেউ কোনো কথা বলে না। নাভানের মলিন মুখের দিকে তাকিয়ে সোহানার একটাই মিনতি, ছেলে যেন ঠিক থাকে, মানসিকভাবে যেন ভেঙে না যায়। নাভান চারটার দিকে তাকিয়ে হাসল, ম্লান হাসি সেটা। ভাঙা গলায় বলে উঠল। সোহানা মির্জা অবাক হলেন, গম্ভীর গলায় বলে উঠলেন। চার থেকে চোখ সরালো না নাভান, মুচকি হেসে বিড়বিড় করে বলে উঠল, কোর্টের দ্বিতীয় নোটিশ এসেছে কবে? আর মাত্র কিছুদিন, তার আর আমার গল্পের শেষ সমাপ্তি। তুমি সিগনেচার করেছিলে? কাগজ জমা দিলে কখন? যখন বুঝলাম সে আর আমার হবে না। পুরো চেরি ব্লসমের সাম্রাজ্য যেন এই বিয়ের ভ্যানু। সাদা হালকা কৃত্রিম ফুলগুলো নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। আমেজপূর্ণ পরিবেশ চারদিকে। শহরের নামকরা ইভেন্ট ম্যানেজমেন্ট এটা। মেহমানদের বসার আসন থেকে বিয়ের পুরো স্টেজ চেরি ব্লসমে পরিপূর্ণ। সকাল থেকে ফাহাদ আর জায়ানের ওপর প্রচুর চাপ যাচ্ছে। মিজানুল করিম এ যাত্রায় নিজের মনের মতো মেহমান আপ্যায়নে ব্যস্ত রইলেন। ফাহাদ আজ ভোরে বাড়িতে ফিরেছে। তিথির রাগ ভাঙাতে সঙ্গে নিয়ে এসেছিল অনেক রকম গিফট। বোনের রাগ ভাঙিয়ে উঠতেই আবার ধমকে উঠেছিল ফাহাদ, কারণ সমূহ নিধিকে কেন মির্জাবাড়ি যেতে দিয়েছে তিথি। সেদিন অনুষ্ঠান শেষে ঈশান এসে নিধিকে নিয়ে গিয়েছিল, যা ফাহাদকে জানায়নি কেউই। এই নিয়ে কিছুক্ষণ রাগারাগি করে শান্ত হয়েছিল ফাহাদ। এরই মধ্যে অনেকবার ফাহাদ নিধিকে কল করলেও ফোন রিসিভ করে না নিধি। রাগের মাত্রা ছাড়িয়ে তার, তবুও চুপচাপ করে আছে ফাহাদ। জান আজকেও কালো শেরওয়ানি কোট পরে দিব্যি কাজকর্ম করে বেড়াচ্ছে। ইনার কথার দ্বার প্রান্তে নেই সে। খাবারের মেনুগুলো আরও একবার পরোক্ষ করে জ্যান ছুটল তিথিদের মেকআপ রুমে। বরযাত্রা এলো বলে, কিন্তু এদের আসার কোনো নামগন্ধ নেই। জ্যান তাড়াহুড়ো করে দোতলার কর্নার রুমে নক করে। কিছুক্ষণ পরে দরজা খুলে বেরিয়ে আসে ইনেয়া। জ্যানের চোখ যেন স্নিগ্ধ হলো। হিমালয়ের শীতল দমকা হাওয়া বয়ে গেল তার শরীর জুড়ে। জ্যান কাঁপছে কি? হয়তো। অত্যাধিক গরমে ও শীতল হাওয়া জরুরি ছিল তার। স্নিগ্ধ ততটাই প্রশান্তিময় বর্তমান সময়টা ঠেকল তার কাছে। অযাচিতভাবে ঠোঁট নাড়িয়ে বলে উঠল, আমার স্নিগ্ধ হরিণী। থমকে গেল হৃদয় যেন। চারপাশ পরিণত হয়ে গেছে অবাধ্য মিউটে। মন বেঁচে যায় অবাক করা মুগ্ধতায়। তার পাগল দৃষ্টি হৃদয় এফোর ওফোর করার ক্ষমতা রাখে নিমিষেই। আর আপনারা একটা পাগল। জায়নের হৃদয় নিংড়ানো মুগ্ধতা কাটে। ইনার রুক্ষ মরুভূমির ন্যায় তপ্ত মুখ আর কণ্ঠে শুনে। ল্যাভেন্ডার কালারের সুন্দর লেহেঙ্গা পরনে ইনায়া। যতটা স্নিগ্ধ ততটাই মায়াবী লাগছে তাকে। এই রূপে যে কোনো পুরুষ কুপকাত হবে নিশ্চিত। কিন্তু এ যাবৎ জায়ান আর দমল না। কণ্ঠে যথাযথ গম্ভীরতা টেনে জিজ্ঞেস করে, কি বললে? পাগল বলছি। আপনি আপনার বোন সব পাগল, বুঝলেন?
ইনার বিরক্ত কণ্ঠস্বরে তেজ নিয়ে বলে উঠল কথাখানি। জ্যান তার যথাযথ কারণ খুঁজে পেল না। আবারও গম্ভীর মুখে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল ইনার তপ্ত মুখের দিকে। ইনা গলা নামিয়ে বলে ওঠে, ভাই বিয়ের সব ফাংশনে কালো পরে ঘুরেছে, আর বোন নিজের বিয়ের দিন কালো ভূতনি সেজে বসে আছে। এটা নাকি তার স্বপ্ন ছিল, সে তার স্বামী বিয়ের দিন ভূত আর ভূতনি সাজবে। আশ্চর্য ব্যাপার। জাইন এবার বুঝতো ইনার রাগের কারণ। কিছুটা স্মিত হেসে তাকালো তার হরিণীর দিকে। মৃদুস্বরে জিজ্ঞেস করে উঠল, তোমার কালো এতটা অপছন্দ কেন হরিণী? আমি তো কালোতেই তৈরি। ইনা বৃদ্ধপ করে হেসে উঠল। কাজল কালো জোড়া চোখ দুটো হাসলো কষ্ট নিয়ে। তারপর বিড়বিড়িয়ে বলে ওঠে, যার জীবনের আস্তরণ দুঃখের কালো রঙে রাঙানো, তার কালো রং কি করে সহ্য হবে বলুন? হবে, সে সময় অতি সন্নিকটে। তুমি দেখে নিও, আমার নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন তোমার সব অশুভ কালোকে শুভ ভালো মনে হবে। ইনিয়া আর প্রত্যুত্তর করল না। টলমলে চোখ জোড়া অশান্তের ন্যায় দিকবিদিক শূন্য হয়ে যেন ঘুরল, যার স্থান সে নিজেই খুঁজতে অক্ষম। অনেকক্ষণ পরে জায়ান সেই অশান্ত চোখের মালিককে এড়িয়ে যেতে যেতে বলে উঠল, শীঘ্রই চলে এসো, সময় খুব সন্নিকটে। যদি এই সময় আর না আসে? তবে ভেবো আমি আর নেই। ইনেয়া চমকালো। সমুদ্রে উত্তাল জলশ্বাসের ন্যায় তার ভেতরটা হুঙ্কার দিয়ে উঠল, কিন্তু মুখের অভিব্যক্তি নর্মাল। ভেতরের উচ্ছ্বাসিত দহনটা বুঝতে দিল না সামনের নেতাকে। নিজেকে দমিয়ে শুনল আবারও তার কিছু কথা। আমি বেঁচে থাকতে তোমার আমার ভেতরের দুঃখের দৌড় ঢুকতে দেব না, কারণ আমি তোমাতে পাগল হরিণী, ভীষণভাবে পাগল। এভাবে ফুলে সজ্জিত সারিবদ্ধভাবে এগিয়ে চলছে বরযাত্রীর গাড়িগুলো, যেন পিপিলিকার দল সারিবদ্ধভাবে যাচ্ছে। আর মাত্র কয়েক মিনিট বিয়ের ভ্যানুতে পৌঁছতে। প্রথম গাড়িতে বরবেশে ঈশান তার স্বপ্ন পূরণে আর মাত্র কিছুক্ষণ। খুব হাসি মুখে বা পাশে দাদির দিকে তাকাতেই মুখ ভোঁতা হয়ে গেল ঈশানের। আয়শা মির্জা চোখ পাকিয়ে তাকিয়ে রয়েছেন তার দিকে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে তিথির পাগলামি মানতে গিয়ে আরও কত সমস্যা যে হবে তার গিন্নির সাথে তার কোনো হদিশ নেই। সবে তো মাত্র শুরু। কালো পাঞ্জাবি পরায় বাদ সেধেছিলেন আয়েশা মির্জা। এমন শুভ দিনে নাকি কালো? তিনি তো তিথিকে এই নিয়ে কথা শোনাবেন নিশ্চিত। নিধি ঈশানের ডান পাশে বসা, সামনে নাভান। তারা আয়েশা মির্জার এমন ফেস বেশ এনজয় করছে। দুষ্টুমি হাসি ঠাট্টা সব মিলিয়ে শেষে সবাই বিয়ের ভ্যানুতে পৌঁছালো। বর এসেছে, বর এসেছে কথায় মুখরিত হলেও চারপাশ। জায়নের কাজিন মহল গেট ধরার জন্য দাঁড়িয়ে আছে। নিধি আয়শা মির্জাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। নাহিদ মির্জা আর নওয়াজ মির্জা মিজানুল করিমের সাথে কথায় ব্যস্ত। স্টেজে তিথি বসা, পাশেই ইনা আর মিনারা বেগম। কালো লেহেঙ্গা আর গা ভর্তি ভারী স্বর্ণের জুয়েলারি। ব্রাইডাল মেকআপে খুব সুন্দর লাগছে দিদিকে। আয়শা মির্জা নিধির সাথে স্টেজে বসে আছে। তখন কোথা থেকে ফাহাদ আসে তাদের সামনে। আয়শা মির্জার সাথে কুশল বিনিময় করে পাশে বসা নিধির দিকে চোখ গরম করে তাকালো, কিন্তু নিধি তাকে পাত্তা দিল না। তার নাচ জামাই এমন শোকাইছো কেন? কাজে বুঝি খুব চাপ? আয়শা মির্জা পান চিবানো বাদ দিয়ে প্রশ্ন ছড়িয়ে ফাহাদের দিকে। ফাহাদ কিছু বলবে তার আগে নিধি মুখ ভেঙচিয়ে বলল, তাদের আবার কি কাজ খুন খারাপি ছাড়া? আয়শা মির্জা আর ফাহাদ দুজনেই মুখ রাঙালেন। এই মেয়ের সোজা কথা কবে আসবে জানে না ফাহাদ। তার বেলায় শুধু এমন মুখ ঝামটি। ফাহাদ ফিচেল হেসে নিধিকে বলে উঠল, পারফেক্ট, একদম ঠিক আছো। কি ঠিক আছে? ভ্রুকুসকে জিজ্ঞেস করে নিধি। ফাহাদ দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার বাবার পুত্রবধূ হিসাবে একদম ঠিক আছো তুমি, বুঝলে? নিধি মুখ ভেঙালো। ফাহাদ আয়শা মির্জার পাশে বসে মিনমিন করে বলে, তা আমি যে বউয়ের অভাবে শুকনো ডাল হচ্ছি তা কি আপনার চোখে পড়ে না দিদি শাশুড়িমা? আয়শা মির্জা একগাল হেসে মাথার কাপড়টা একটু টেনে নিলেন। হাতে ব্যাগ নিয়ে উঠতে উঠতে বলে উঠলেন, বউ নিয়ে যাবার দায়িত্ব তোমার, আমি সঙ্গে সঙ্গ দিব আর কি। ফাহাদও হেসে সম্মতি দিল। ঈশানকে এনে তিথির পাশে বসানো হয়েছে। আয়শা মির্জা সেদিকে গেলেন। ফাহাদ বসা থেকে উঠে নিধির এক হাত চেপে ধরে নিধি আতকে উঠে আশেপাশে গেস্টদের দিকে তাকালো। কারো কারো নজর তাদের দুজনের দিকে। নিধি চেয়েও ফাহাদকে কিছু বলতে পারল না। ফাহাদ নিধির হাত টেনে নিয়ে যায় তার সাথে। নিধিও তাল মিলিয়ে গমগমে গলায় বলে ওঠে, করছেন কি? দেখবেই তো, লোকজন দেখছে তো মেয়র নাকি? ফাহাদ আর তার বউ এখানে সবচেয়ে সুন্দর সুশীল কাপাল।
নিধি আর কিছু বলে না। ফাহাদ নিধিকে নিয়ে একটা রুমে ঢুকলো। বেডে বসিয়ে সে নিজে ফ্লোরে বসে নিধির কোমর জড়িয়ে কোলে মাথা রেখে বসে রইল। নিধি অবাক হলো ফাহাদের এহেন কর্মকাণ্ডে। শরীরে কাঁপন সৃষ্টি হলো প্রচুর। পাজরা নড়বড়ে হয়ে উঠল কিছুটা। ফাহাদের তপ্ত নিঃশ্বাস জোড়া নিধির উন্মুক্ত উদরে গিয়ে ঠেকল। নিধি কিছু বলতে পারে না। কণ্ঠ রুদ্ধ করে দেয়া হয়েছে যেন তাকে। নিধি কাপা হাতে ফাহাদের কাজ ঝাঁকিয়ে দিল খানিকটা। সময় নিয়ে মাথা তুলে তাকালো নিধির পানে। নিধি থমকালো। ফাহাদের চোখ জোড়ায় তাকানোর সাহস পেল না আর। সে যেন অতল গহ্বর। তাকালে নিজের প্রতিবিম্বিত হওয়া রূপ আর দেখা যাবে না। নিধির মুখে তাকিয়ে নীরল গলায় জিজ্ঞেস করল,